আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো এবং একটি কোয়ালিটিফুল টাইম তোমরা তোমাদের পরিবারের সাথে স্পেন্ড করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 11তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে প্রায় প্রতিটি ক্লাসে তোমাদেরকে বলেছি যে আমরা যখন অনলাইন ক্লাস করব বা আমাদের নতুন করে গত 29 তারিখ থেকে 29শে আগস্ট থেকে শুরু হয়েছে জুম ক্লাসগুলো, যেখানে আমরা সরাসরি শিক্ষকদের সাথে ক্লাসরুমের আবহাওয়াতে কথা বলতে পারছি, ক্লাস নিতে পারছি। তো আমি আশা করব যখনই তোমরা ক্লাস করো, সেটা অনলাইন ক্লাসই হোক আর জুম ক্লাসই হোক, তোমাদের সাথে অবশ্যই টেক্সট বইটির সাথে রাখবে, সেই সাথে খাতা এবং কলম সাথে রাখবে, যাতে যে কোনো প্রয়োজনীয় তথ্যগুলো টুকে রাখা যায়। আমাদের আজকের যে বিশ্ব পরিচয়ের 5ম শ্রেণীর বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর 11তম অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের একাদশ অধ্যায়ে আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিষয়টি যদিও অন্যান্য এলাকায়, বাংলাদেশের অন্যান্য এলাকার জন্য কিছুটা নতুন হয়, আমরা যারা পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে বসবাস করি তাদের জন্য কিন্তু বিষয়টি নতুন না। কারণ আমরা বাঙালিদের পাশাপাশি এ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেদের বা আদিবাসীদের সাথে আমরা একত্রে বসবাস করছি, পাশাপাশি অনেকটা নিজেদের সহযোদ্ধা, সহকারী, সহবন্ধু বা আমাদের প্রতিবেশীর সাথেই আমরা একত্রিতভাবে বসবাস করছি, যার ফলে আমাদের অনেকেরই জন্মলগ্ন থেকে আমরা এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেদের সাথে পরিচিত হয়েছি। তাদের আচার আচরণ, তাদের সংস্কৃতি সবকিছুই আমাদের কাছে অনেকটা পরিচিত। ঠিক একই রকমভাবে তাদের কাছেও কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য পরিচিত, কারণ আমরা একই এলাকায় পাশাপাশি বসবাস করছি, একজন আরেকজনের প্রয়োজনে কাছে এগিয়ে যাচ্ছি। বলতে গেলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যে এলাকাটা, বিশেষ করে আমরা যারা রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করছি, তাদের জন্য আমরা কিন্তু একটি সম্প্রীতির বড় উদাহরণ। কিরকম ভাবে? কারণ আমরা বাঙালিরা এবং আমাদের যে আদিবাসীরা আছেন বা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা যারা আছেন, তারা আমরা জন্মলগ্ন থেকে পাশাপাশি একত্রিতভাবে সহযোগিতা, সহমর্মিতার মনোভাব নিয়ে, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের মনোভাব নিয়েই আমরা বসবাস করছি। আমাদের আগের অধ্যায়গুলোতে বা আমাদের আগের যে তোমরা ক্লাসে, তোমাদের 4র্থ এবং 3য় শ্রেণীতে তোমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছো। আমাদের এই 5ম শ্রেণীতেও আমরা বেশ কয়েকটি মোটামুটি 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আমরা জানবো। যেহেতু আমাদের এই অধ্যায়টি একটু বড়, একটু সময় লাগবে, অনেকটা লেন্দির মতো হবে, বাট আমি আশা করব তোমরা আমার সাথেই থাকবে এবং এই অধ্যায়টি থেকে প্রচুর পরিমাণে আমাদের শূন্যস্থান বা বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন করা সম্ভব। তাই এই অধ্যায়টি তোমরা মনোযোগ সহকারে ক্লাস করবে। আমরা প্রথমে যে জিনিসটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা কি বুঝি। আমরা প্রথম যে এটা বলবো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমরা খুব সহজভাবেই বলি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী। আসলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কাদেরকে বোঝায়, এদের সম্পর্কে আমরা জানবো। তার আগে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কেও জানতে হবে। আমরা জানি বাংলাদেশ একটি বহুজাতিক দেশ, বহু সংস্কৃতি, ধর্ম, ভাষার একটি মিল বন্ধন হয়েছে এই বাংলাদেশে। আমরা বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি এ সকল বিভিন্ন ভাষাভাষী, ধর্ম এবং সংস্কৃতির লোকেরা পাশাপাশি বসবাস করছি বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে। এদেশে বাংলা ভাষাভাষীর পাশাপাশি রয়েছে বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়, যারা সুদীর্ঘ কাল ধরেই বাঙালিদের পাশাপাশি বসবাস করে আসছে।
এদের নিজস্ব আচার আচরণ, সংস্কৃতি, ভাষা এবং ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে যা বাঙালিদের থেকে ভিন্ন। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও বিভিন্ন গোত্র সম্প্রদায়ের বা গোত্র পরিচয়ের জনসাধারণকে সাংবিধানিকভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তাহলে আমরা বলছি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে বসবাসরত বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তা ও বিভিন্ন গোত্র পরিচয়ের জনসাধারণকে সাংবিধানিকভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। বাংলাদেশের আদিবাসী ফোরামের তথ্য অনুযায়ী এদেশে ৪৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্তিত্ব পাওয়া যায়, যার বেশিরভাগই আমাদের এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তাহলে আমরা দেখছি যে আমরা যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলছি, যেখানে বাংলাদেশ আদিবাসী ফোরাম তাদের একটি তথ্য মতে বা তাদের একটি সূত্র মতে তারা হিসাব দিচ্ছে যে সমগ্র বাংলাদেশে প্রায় ৪৫টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেদের বসবাস রয়েছে এবং এর মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের এই পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে রয়েছে। এর মধ্যে রাঙামাটিতে কিন্তু বেশ ভালো পরিমাণের অনেকগুলো, বলা হয় প্রায় ১১টার মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেদের বসবাস রয়েছে আমাদের এই রাঙামাটিতে। ১৩ সেপ্টেম্বর ২০০৭ তারিখে জাতিসংঘের ৬১তম অধিবেশনে দ্য ইউনাইটেড নেশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল, অর্থাৎ বলছি কি ১৩ সেপ্টেম্বর ২০০৭ সালে জাতিসংঘের ৬১তম অধিবেশনে আদিবাসী জনগোষ্ঠীকে বা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বিষয়ক একটি ঘোষণাপত্র জারি করেছে, যেটাকে আমরা বলছি কি যে দ্য ইউনাইটেড নেশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এখানটাতে যে আমাদের যে জাতিসংঘ রয়েছে, সে জাতিসংঘ পৃথিবীর সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা করছে এবং তাদের যে একটি নির্দিষ্ট অধিকারগুলো সম্পর্কে সোচ্চার হচ্ছে বা সেখানে একটি ঘোষণাপত্র জারি করেছে। বাংলাদেশে উল্লেখযোগ্য যে সকল নৃগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে চাকমা, মারমা, রাখাইন, মণিপুরি, গারো, খাসি, সাঁওতাল এগুলো উল্লেখযোগ্য এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের বসবাস রয়েছে। এর মধ্যে আমরা দেখি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অর্থাৎ বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এই এলাকাতে এবং সেই সাথে কক্সবাজার, তারপরে ময়মনসিংহ, সিলেট, দিনাজপুর, রংপুর এসব অঞ্চলেও কিন্তু বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেদের বসবাস রয়েছে। আমরা যেই অধ্যায়টি আজকে পড়ছি সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের একটা শিক্ষা, যে আমরা যেই জাতিগোষ্ঠীরই হই না কেন, তা আমরা বাঙালি হই বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরই হই বা আদিবাসী হই, যে গোষ্ঠীরই হই না কেন, আমাদের পরস্পরের প্রতি সম্মান বোধ, পারস্পরিক আন্তরিকতাটা কিন্তু সবচাইতে জরুরি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি আমাদের প্রথম পাঠ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে গারো। তাহলে আমরা আজকে যে প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানবো তারা হচ্ছে গারো। তাহলে প্রথম আমাদেরটা গারো নিয়ে, প্রথম পাঠটিতে আছে গারো, তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে তোমরা পৃষ্ঠাটি খোলো, পৃষ্ঠা হচ্ছে ৮২। এই যে দেখো, মিস তোমাদের জন্য খুলে রেখেছি, তোমরাও বইটি খোলো। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রথম পাঠ, আমরা গারো সম্পর্কে জানব। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় ৪৫০০ বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। আমরা বলছি যে গারো জনগোষ্ঠী যারা পূর্বে তিব্বতে বসবাস করত, প্রায় আজ থেকে ৪৫০০ বছর পূর্বে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এসে বসবাস করা শুরু করেন। গারোদের ভাষা, গারোদের নিজস্ব একটি ভাষা রয়েছে, সেই ভাষাকে বলা হয় আচিক ভাষা বা গারো ভাষা। গারোদের ধর্ম, গারোদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক, তবে বর্তমানে তারা বেশিরভাগই খ্রিস্টান ধর্ম পালন করে থাকে, অর্থাৎ খ্রিস্ট ধর্মাবলম্বী তারা। সমাজ ব্যবস্থা, গারো সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক।
অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। মাতার সূত্র ধরেই তাদের দল, গোত্র এবং বংশ গড়ে ওঠে। খাদ্য, গারোদের প্রধান খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি। তাদের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা, যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বাড়ি, পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন, যা নকমান্দি নামে পরিচিত। তবে বর্তমানে তারা অন্যদের মতোই সাধারণ করগেটেড টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি বাড়িতে বসবাস করছে। এরপরে আমরা আসব পোশাক। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে দকবান্দা ও দকশাড়ি। পুরুষরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে। উৎসব, গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। এই সময় তারা সূর্য দেবতা সালজংয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতার স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি তারা পালন করেন। তাহলে দেখো, আমরা যে একটা নৃগোষ্ঠী সম্পর্কে জানলাম বা একটা আদিবাসী গোষ্ঠী সম্পর্কে জানলাম, একটা সম্প্রদায় সম্পর্কে জানতে হলে শুধুমাত্র এই যে বইতে একটুখানি পড়লাম, এই পড়াটা দিয়ে কিন্তু তাদেরকে জানা সম্ভব না। আমরা শুধু এখানে একটি থিওরিটিক্যাল পন্থা দাঁড় করাই, যার মাধ্যমে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারি। তো এই বৈশিষ্ট্যগুলো জানতে হলে একটা সম্প্রদায় সম্পর্কে, একটা গোষ্ঠী সম্পর্কে বা একজন মানুষ সম্পর্কে আমাদেরকে বেশ কিছু ক্যাটাগরি বা বেশ কিছু জিনিস জানতে হয়। সেগুলোর মধ্যে প্রথম যে জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে তার ভাষা কি, তার ধর্ম কি, তার পোশাক কি, তার খাদ্য কি, তার যে আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেটা, সে কি ধরনের বাড়িতে বসবাস করে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে দেখো, আমরা যেটা জানলাম যে গারো সম্প্রদায়ের সম্পর্কে, যে গারোরা প্রায় আজ থেকে 4500 বছর পূর্বে তারা তিব্বত থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করা শুরু করে। তিব্বত থেকে তারা এসেছিল, অর্থাৎ তাদের যে রুট, সেই রুটটা হচ্ছে তিব্বতে। গারোদের একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষার নাম হচ্ছে আচিক ভাষা। গারোদের নিজস্ব ধর্ম আছে, যে ধর্মটাকে বলা হয় সাংসারিক। যদিও বা বর্তমানে তারা তাদের আদি ধর্ম থেকে সরে এসে খ্রিস্ট ধর্ম পালন করছে। তাদের সমাজ ব্যবস্থার কথা বলছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ সমাজ ব্যবস্থায় মায়ের ভূমিকাটাই হচ্ছে প্রধান। এখানে মায়ের সূত্র ধরেই তাদের দল, মত, গোত্র গড়ে ওঠে, তাদের বংশ পরিচয় গড়ে ওঠে মায়ের দিক থেকে। খাদ্যের মধ্যে তারা আর সাধারণ মানুষের মতোই ভাত, মাছ খাবার খায়, তবে তাদের একটি বিশেষ ধরনের খাবার আছে, সেটা হচ্ছে তাদের বাঁশের কোড়ল বা কচি বাঁশের কোড়ল দিয়ে এক ধরনের সুস্বাদু খাদ্য তারা খেয়ে থাকে। তাদের পূর্বে যে বাড়িতে তারা বসবাস করত, সেই বাড়িটাকে বলা হয় নকমান্দি, কিন্তু বর্তমানে তারা সাধারণ জনগণের মতোই বা সাধারণ মানুষের মতোই বিভিন্ন করগেটেড টিন বা অন্যান্য উপকরণ যেমন বাঁশ বা ইট, সিমেন্ট এগুলি দিয়ে তৈরি বাড়িতে বসবাস করছে। গারোদের পোশাকের মধ্যে নারীদের যে পোশাক রয়েছে সেটাকে বলা হয় দকবান্ধা ও দকশাড়ি, আর পুরুষরা অ্যাজ ইউজুয়াল তারা লুঙ্গি, শার্ট, ফতুয়া ইত্যাদি পরিধান করে থাকে। গারোদের যে উৎসব, সেই গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াংগালা, এবং এটাতে বলা হয় যে বছরের প্রথমের দিকে তারা ফসল কাটার সময় তাদের প্রধান যে সূর্য দেবতা আছে সালজং, তাকে তুষ্ট করার জন্য বা তাকে খুশি করার জন্য তারা বিভিন্ন ধরনের শস্য এবং বিভিন্ন ধরনের খাবার তারা উৎসর্গ করে থাকে। এই উৎসবটি হয় অক্টোবর নভেম্বর মাসে। হিসাব করলে দেখা যায় যে অক্টোবর নভেম্বর মাসটা কিন্তু আসলে অগ্রহায়ণ মাসের দিকে পড়ে, যখন আমাদের বাঙালিদেরকে আমরা বলি যে সেটা হচ্ছে আমাদের নবান্নের মাস, মানে নতুন ফসল ঘরে ওঠার মাস। এই উৎসবের শুরুতেই তারা কি করে, শস্য দিয়ে, তাদের যে উৎপাদিত শস্য, সেই শস্যটা দিয়ে তারা সূর্য দেবতাকে অর্ঘ্য হিসেবে দেন এবং বিভিন্ন ধরনের বাদ্য বাজানা বাজিয়ে তারা এই উৎসবটি পালন করেন। এরপর আমরা দেখো এই পরের পৃষ্ঠাটাতে, অর্থাৎ 83 পৃষ্ঠাটাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উপজাতিদের যে বসবাস আছে বা যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেদের বসবাস আছে, সেটাকে তারা ইন্ডিকেট করে দিয়েছে।
সেই হিসেবে দেখো আমাদের যে পার্বত্য চট্টগ্রামের এরিয়া, এখানে আমাদের অনেক ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী লোকেদের বসবাস রয়েছে। আমাদের গ নাম্বারটাতে আমরা দেখি 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। গারোদের হাতে ছিল শুধু মিল্লাম আর ইংরেজদের হাতে ছিল বন্দুক। সে সময়কার দুইজন গারো বীর যোদ্ধা হচ্ছেন টগান নেমিংজা এবং সোনারাম সাংমা। এখন এখানে আমরা যে বলছি যে গারো জাতির ইতিহাসে তাদেরও কিন্তু যে বিভিন্ন যোদ্ধাদের কথা বলা হয়েছে, অর্থাৎ তাদের যে দুজন বীর যোদ্ধা ছিলেন যারা ইংরেজদের সাথে যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে তারা পরাজিত হয়েছেন, তাদের নামও আমরা এই অধ্যায় থেকে জানতে পারলাম। এরপরে আছে ঘ নাম্বার, যাচাই করি। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী ড্যাশ থেকে এসেছেন, অর্থাৎ আমরা জানি তারা তিব্বত থেকে এসেছেন এবং তাদের আদি ধর্মের নাম হচ্ছে কি, তাদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। দেখতে পেয়েছো নিশ্চয়ই। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করেছো। কোনো প্রশ্ন থাকলে মিসকে অবশ্যই একটু নক করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।